আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎ মায়ের অপবাদ গল্পের 5 নাম্বার পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। আমাদের ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাত অনেক হয়েছে, ঢাকার আকাশে হালকা মেঘ জমেছে, দূরে কোথাও বিদ্যুতের আলো ঝলকাচ্ছে। রনি নিজের ছোট রুমে চুপচাপ বসে আছে, টেবিলের ওপর খোলা বই, কিন্তু চোখ বয়ে নেই। মনে বারবার ঘুরছে আজকের ঘটনাগুলো, নীলার কথা, লাইব্রেরির মুহূর্ত, আর রেস্টুরেন্টে রাকিবের চুপচাপ সাহায্য করা। সে আস্তে করে দীর্ঘশ্বাস ফেলল। মানুষ এত ভালো হয় কিভাবে? ঠিক তখন দরজায় টোকা পড়ল। রনি দরজা খুলতেই দেখে রাকিব দাঁড়িয়ে আছে, হাতে 2 কাপ চা। একটা কাপ রনির দিকে এগিয়ে দিতে দিতে রাকিব বলল, এই নে, এত রাত পর্যন্ত জেগে থাকলে চা লাগে। রনি কাপটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ। রাকিব রুমের ভেতরে ঢুকে বিছানায় বসে বলল, তুই আবার কি ভাবছিস এত? রনি কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না। রাকিব হেসে বলল, তোর কিছু না মানে অবশ্যই অনেক কিছু। রনি এবার নিচের দিকে তাকিয়ে ধীরে বলল, আমি আসলে অভ্যস্ত না এসবের সাথে। রাকিব বলল, কিসের সাথে? রনি আস্তে আস্তে উত্তর দিল, এভাবে কেউ পাশে দাঁড়ায় না সাধারণত। রাকিবের মুখের হাসিটা একটু নরম হয়ে গেল। সে আস্তে করে বলল, সব মানুষ একরকম না রে, কেউ কষ্ট দেয়, আবার কেউ কষ্ট কমাতেও আসে। রাকিব রনি বিভিন্ন কথা বলে আড্ডা দেয় অনেকক্ষণ। পরের দিন সকালে কলেজ ক্যাম্পাসে আজকে অন্যরকম একটা পরিবেশ। সিনিয়রদের গতকালের ঘটনার কথা প্রায় সবার মুখে মুখে। ক্লাসে ঢুকতেই কয়েকজন ফিসফিস করে বলতে লাগলো, ওই যে রনি, ওই কালকে সিনিয়রদের সামনে দাঁড়িয়ে মুখের উপর জবাব দিয়েছিল। রনি এসব শুনেও কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিজের জায়গায় গিয়ে বসে বই বের করলো। নীলা আস্তে করে এসে তার সামনে দাঁড়ালো। আজকে এত চুপচাপ কেন? রনি তাকিয়ে বলল, আমি তো সবসময় চুপচাপ। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, না, আজকে একটু বেশি। ঠিক তখন ওই ক্লাসে ঢুকলো সেই সিনিয়র ছেলেটা। সবাই মুহূর্তে চুপ হয়ে গেল। সে ধীরে ধীরে রনির সামনে এসে দাঁড়ালো। রাকিব ফিসফিস করে বলল, আবার কি শুরু করবে নাকি? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছেলেটা বলল, কালকে একটু বেশি হয়ে গেছে। পুরো ক্লাস স্তব্ধ। সিনিয়র আবার বলল, রাগের মাথায় যা করেছি ঠিক হয়নি। রনি শান্ত গলায় বলল, ঠিক আছে। ছেলেটা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চলে গেল। নীলা অবাক হয়ে বলল, এত সহজে মাফ করে দিল? রনি হালকা হাসল। রাগ ধরে রাখলে মাথা ভারী হয়। রাকিব সাথে সাথে বলল, এই জন্যই বলি তুই মানুষ না, তুই একটা সাধু। সবাই হেসে উঠল। অন্যদিকে ঢাকার সেই অন্ধকার গলি। রাসেলের দলের সাথে বসে আছে পাভেল। সামনে টেবিলে টাকা, সিগারেট আর কয়েকটা মোবাইল। রাসেল টাকা গুনতে গুনতে বলল, দেখেছিস, ঢাকায় টাকা কামাই করতে মাথা লাগে, ভয় না। পাভেল ঠোঁট বাঁকিয়ে বলল, গ্রামে থাকলে এত টাকা কোনোদিন দেখতাম না। রাসেল মুচকি হেসে বলল, তুই আমার সাথে থাক, আরও দেখবি। ঠিক তখন দলের আরেকজন দৌড়ে এসে বলল, ভাই সমস্যা হয়েছে। রাসেল বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, কাল যে দোকান থেকে টাকা নিয়েছিলেন লোকটা থানায় গেছে। এক মুহূর্তে পরিবেশটা বদলে গেল। রাসেলের চোখ শুরু হয়ে গেল। পুলিশে গেছে? সাহস তো কম না। পাভেল প্রথমবারের মতো একটু অস্বস্তি অনুভব করলো। সে আস্তে করে বলল, এখন কি হবে? রাসেল ঠান্ডা গলায় বলল, যারা কথা শুনে না তাদের চুপ করাতে হয়। এই কথা শুনে পাভেলের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। কিন্তু পরক্ষণেই নিজের মনকে শক্ত করল, কারণ এখানে মাত্র কয়েক ঘন্টায় যত টাকা ও পেয়েছে ততটা বাড়িতে থাকতে ও 1 মাসেও পেত না। বিকেলে কলেজ ছুটি হওয়ার পর নীলা, রাকিব আর রনি একসাথে বের হচ্ছিল। এখন রনি নীলার সাথে টুকটাক কথা বলে। হঠাৎ কলেজ গেটের সামনে একটা ছোট্ট ছেলে ফুল বিক্রি করতে এসে বলল, ভাইয়া, আপু ফুল নেন না একটা? রাকিব সাথে সাথে মজা করে বলল, ভাই জীবন বৃথা, কোনো গার্লফ্রেন্ড নাই, ফুল নিয়ে কাকে দিব? ছোট্ট ছেলেটা রনিকে বলল, নেন না ভাইয়া, সারাদিনে একটা ফুলও বিক্রি হয় নাই। রনি কিছুক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে থাকলো। হয়তো ছেলেটার মাঝে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। তারপর পকেট থেকে টাকা বের করে পুরো ফুলের ঝুড়িটাই কিনে নিল। রাকিব, নীলা অবাক। ছেলেটা খুশিতে বলে উঠল, ভাইয়া, আল্লাহ আপনার ভালো করুক। ছেলেটা চলে যেতে রাকিব চোখ বড় বড় করে বলল, তুই পুরো দোকান কিনে ফেললি? রনি শান্তভাবে বলল, ওর দরকার ছিল। নীলা চুপচাপ রনির দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। রনি হঠাৎ ফুলগুলো নীলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তুমি রাখো, আমার রুমে রাখলে শুকিয়ে যাবে। নীলা অবাক হয়ে ফুলগুলো হাতে নিল। তার গাল হালকা লাল হয়ে গেছে। রনির কাছ থেকে ফুলের ঝুড়ি পেয়ে নীলার মনের মাঝে হাজারো প্রজাপতি উড়ে বেড়ানোর অনুভূতি হলো। রাকিবের ব্যাপারটাই খারাপ লাগলো, তবে ও কিছু বলল না।
নিজের মনের সব খারাপ লাগা দূর করে নিজেকে স্বাভাবিক দেখানোর মিথ্যা অভিনয় করে নীলা ও রনির সাথে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। রনি, নীলা আর রাকিব পাশাপাশি হাঁটছে। নীলার হাতে এখনও সেই ফুলের ঝুড়ি। সে মাঝে মাঝে চুপচাপ ফুলগুলোর দিকে তাকাচ্ছে, আবার আর চোখে রনির দিকেও তাকাচ্ছে। রাকিব আজকে অস্বাভাবিক চুপ। সাধারণত সে সবসময় হাসি ঠাট্টা করে, কিন্তু এখন কেমন যেন গম্ভীর হয়ে হাঁটছে। তার চোখ একবার নীলার হাতে থাকা ফুলের দিকে যায়, আবার নিঃশব্দে অন্যদিকে সরে যায়। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো, তারপর মুহূর্তেই ঝমঝম করে বৃষ্টি নামলো। সামনের একটা দোকানের ছাউনির নিচে গিয়ে তিনজন দাঁড়ালো। বৃষ্টির ফোঁটাগুলো রাস্তার আলোয় চিকচিক করছে। চারপাশে কেমন ঠান্ডা নীরব একটা পরিবেশ। নীলা ফুলের ঝুড়িটা বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। রনি আস্তে করে বলল, ফুলগুলো ভিজে যাবে। নীলা মুচকি হেসে বলল, সমস্যা নেই, কিছু জিনিস একটু ভিজলে আরো সুন্দর লাগে। কথাটা শুনে রনি কয়েক সেকেন্ড চুপ করে রইল, আর পাশেই দাঁড়িয়ে থাকা রাকিব নিঃশব্দে দুজনকে দেখল। তার বুকের ভেতরটা কেমন হালকা ব্যথা করলো, তবুও মুখে কিছু প্রকাশ করলো না। বৃষ্টিটা আরো জোরে নামছে। রনি পাশের দোকান থেকে 3 কাপ গরম চা নিয়ে এলো। 1 কাপ নীলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগবে, এটা নাও। নীলা মুচকি হেসে কাপটা নিল। তার হাতে এখনো ফুলের ঝুড়ি। রাকিব চুপচাপ নিজের কাপটা হাতে নিল, কিন্তু চোখ বারবার চলে যাচ্ছে রনি আর নীলার দিকে। নীলা আস্তে করে বলল, আজকের দিনটা কেন জানি অনেক ভালো লাগছে। রনি হালকা হেসে বলল, ভালো লাগা থাকলে দিনও ভালো লাগে। কথাটা শুনে নীলা নিচের দিকে তাকিয়ে মুচকি হাসলো, আর সে হাসিটা দেখে রাকিবের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে মুখ ঘুরিয়ে বৃষ্টির দিকে তাকালো। মনে মনে বলল, তোরা একসাথে থাকলে সত্যিই ভালো লাগে, তাহলে আমার এত খারাপ লাগছে কেন? রাকিব ভালো করেই বুঝতে পারছে নীলার চোখের চাহনি। রাকিব গভীর শ্বাস নিল। নিজেকে বোঝানোর চেষ্টা করলো, রনির জীবনে কষ্ট ছাড়া আর কিছু পায়নি। ও যদি নীলার সাথে ভালো থাকে তাহলে আমার তো আরো খুশি হওয়ার কথা, কিন্তু আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথা চিন্তা করে যাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুর জন্য যদি এইটুকু স্যাক্রিফাইস করতে না পারি তাহলে কিসের বন্ধু? কিন্তু মন কি এত সহজে মানে? হঠাৎ করে নীলা বলল, রাকিব তুমি এত চুপ কেন আজকে? রাকিব কয়েক সেকেন্ড চুপ থেকে হেসে বলল, ও কিছু না, বৃষ্টির দিনে মানুষ একটু দার্শনিক হয়ে যায়। রনি হেসে বলল, তুইও দার্শনিক, আর তেলাপোকাও পাখি। তিনজনই হেসে উঠল, কিন্তু হাসির আড়ালেও রাকিবের বুকের ভেতরে কষ্টটা রয়ে গেল। বৃষ্টি একটু কমতেই তারা আবার হাঁটা শুরু করলো। রাস্তার এক পাশ দিয়ে হাঁটার সময় নীলা অসাবধানতাবশত পিছলে যেতে নিল। রনি দ্রুত তার হাত ধরে ফেলল। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেছে। নীলা অবাক চোখে রনির দিকে তাকিয়ে রইল। রনিও হাতটা ছাড়তে কয়েক সেকেন্ড দেরি করলো। আর ঠিক তখনই কয়েক কদম পেছনে হাঁটা রাকিব সবকিছু দেখল। তার ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটল, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে ছিল তীব্র কষ্ট। সে আস্তে করে চোখ নামিয়ে ফেলল আর আপন মনে হাঁটতে শুরু করলো। নীলা নিজের রুমে শুয়ে আছে। ফুলের ঝুড়িটার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। সে আস্তে করে একটা ফুল হাতে নিয়ে ফিসফিস করলো, পাগল ছেলে। ঠিক তখনই দরজার বাহিরে নীলার মা আয়েশা বেগমের কণ্ঠ শোনা গেল। নীলা, ঘুমাসনি এখনো? নীলা তাড়াতাড়ি ফুলগুলো গুছিয়ে রেখে বলল, জি, এখনোই ঘুমাবো। আয়েশা বেগম ভেতরে এসে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, তোর মুখ এত লাল কেন? জ্বর আসছে নাকি? নীলা অপ্রস্তুত হয়ে বলল, না তো। আয়েশা বেগম সন্দেহের চোখে তাকালেও আর কিছু বলল না, কিন্তু বের হওয়ার সময় তার চোখ হঠাৎ টেবিলের ওপর রাখা ফুলগুলোর দিকে গেল। সে থেমে গিয়ে জিজ্ঞেস করলো, এই ফুল কোথা থেকে আসলো নীলা? নীলা কয়েক সেকেন্ড থেমে বলল, একটা ছোট্ট ছেলে বিক্রি করছিল, ওর থেকে কিনে নিয়েছি। আয়েশা বেগম কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে দরজা বন্ধ করে চলে গেল। নীলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্যদিকে রাকিব নিজের রুমে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। আজকে তার ঘুম আসছে না। বারবার চোখের সামনে ভেসে উঠছে বিকেলে ঘটে যাওয়া সকল ঘটনা। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল, কিন্তু কয়েক মুহূর্ত পর সে উঠে বসে নিজেকে শক্ত করল আর বলল, না, আমি এমন কিছু করব না যাতে ওদের কষ্ট হয়। পরের দিন সকাল। আকাশটা এখনো মেঘলা। রনির চোখের সামনে ভেসে উঠছে বিকেলের সব দৃশ্য। নীলার ঠোঁটের মুচকি হাসি, ফুলগুলোকে বুকের সাথে আগলে রাখা, আর সবশেষে রাকিবের অদ্ভুত চুপচাপ হয়ে যাওয়া। হঠাৎ পেছন থেকে রাকিবের কণ্ঠ ভেসে এলো, এই যে কবি সাহেব, সকাল সকাল আকাশ দেখে কি প্রেমের কবিতা লিখছিস? রনি ঘুরে তাকিয়ে হালকা হেসে বলল, তুই ঘুমাসনি? রাকিব চোখ কসলাতে কসলাতে বলল, ঘুম আসছিল না। রনি কয়েক সেকেন্ড তাকিয়ে বলল, সব ঠিক আছে তো? রাকিব মুহূর্তের জন্য থেমে গিয়ে জোর করে হাসলো, আরে হ্যাঁ, আমি আবার কি নিয়ে টেনশনে থাকবো? রনি বলল, রাকিব, মিথ্যা বলার চেষ্টা করিস না। কাল থেকে তোকে অস্বাভাবিক লাগছে। আমি তো তোর বন্ধু, তাই না? কোনো রকম সমস্যা হলে আমাকে বল।
রাকিব হেসে জবাব দিল, আরে ধুর, আমার আবার কি হবে, কিছুই হয়নি। রনি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল রাকিব কিছু একটা লুকাচ্ছে, কিন্তু জোর করলো না। ঠিক তখনই নিচতলা থেকে রাকিবের মায়ের ডাক ভেসে এলো, তোরা এখনো নামিসনি, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। রাকিব দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, চল আগে খেয়ে নেই, পরে তোর দার্শনিক জেরা শুনবো। রনি হালকা হেসে মাথা নেড়ে ওর পেছনে পেছনে নিচে নামলো। ডাইনিং টেবিলে বসে আছে সবাই। রাকিবের মা নাস্তা দিতে দিতে বলল, রনি বাবা, তোর মুখ এত শুকনা লাগছে কেন? ঠিকমতো ঘুমাসনি নাকি? রনি ভদ্রভাবে বলল, জি আন্টি, ঘুম একটু কম হয়েছে। রাকিব সাথে সাথে বলে উঠল, ও রাত জেগে কবিতা লিখে। রনি বিরক্ত হয়ে বলল, চুপ কর তো। সবাই হেসে উঠল, কিন্তু হাসির মাঝেও রাকিবের চোখে একটা চাপা ক্লান্তি স্পষ্ট ছিল। আমেনা বেগম সেটা খেয়াল করলেন। তিনি বললেন, রাকিব, তুই ঠিক আছিস তো? রাকিব চমকে উঠে বলল, ঠিক আছি মা, আমার আবার কি হবে? ওদের খাবার খাওয়ার মধ্যে মাহবুব রহমান এসে খাবার টেবিলে বসতে বসতে বলল, রাকিবের মা, আমি তোমাকে কাল 3 লক্ষ টাকা দিয়েছিলাম রাখার জন্য, ওটা নিয়ে আসো তো। আমেনা বেগম খাবার প্লেট ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, আচ্ছা আপনি খাবার খান, আমি নিয়ে আসছি। আমিনা বেগম চলে যেতেই মাহবুব রহমান রনি ও রাকিবের দিকে তাকিয়ে বলল, কি খবর বাবারা, কেমন আছো তোমরা? দুজনেই একসাথে উত্তর দেয়, জি ভালো। মাহবুব রহমান আবার জিজ্ঞেস করে, তোমাদের পড়াশোনার কি খবর, কলেজ লাইফ কেমন চলছে? রনি উত্তর দিল, জি অনেক ভালো। মাহবুব রহমান রাকিবের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার রাকিব, তোর কি মন খারাপ? আফরিন বলল, ভাইয়ার কি হয়েছে কে জানে, কালকে থেকে মুখ ফুলিয়ে বসে আছে। রাকিব আফরিনকে কিছু বলতে যাবে, তার আগে আমেনা বেগম সেখানে এসে বললেন, আপনি কি কাল সত্যি 3 লক্ষ টাকা দিয়েছিলেন? মাহবুব রহমান বলল, হ্যাঁ 3 লক্ষ টাকাই ছিল, আমি তোমাকে মিথ্যা বলতে যাব কেন? আমেনা বেগম টাকাগুলো মাহবুব রহমানের হাতে দিয়ে বলল, তাহলে এখানে 2.5 লাখ টাকা কেন? আমেনা বেগমের কথা শুনে ডাইনিং টেবিলের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে গেল। মাহবুব রহমান হাতের গ্লাসটা ধীরে টেবিলে রেখে বললেন, কি বললে, 2.5 লাখ? আমেনা বেগম টাকার বান্ডিলগুলো টেবিলের উপর রেখে বললেন, আপনি নিজেই গুনে দেখেন। আমি তো অবাক হয়ে গেছি। মাহবুব রহমান ভ্রুকুচকে এক এক করে টাকা গুনতে লাগলেন। পুরো টেবিল নিস্তব্ধ। কিছুক্ষণ পর তিনি গম্ভীর গলায় বললেন, ঠিকই বলেছ, 50,000 কম। আফরিনের মুখ হঠাৎ ছোট হয়ে গেল। এত টাকা হঠাৎ করে কোথায় যাবে? রাকিব বিরক্ত হয়ে বলল, মা তুমি অন্য কোথাও রাখনি তো? আমেনা বেগম মাথা নেড়ে বললেন, না, কাল রাতে নিজের হাতে আলমারির লকারে রেখেছি, সকালে বের করতে গিয়ে দেখি কম। রনি চুপচাপ বসে সব শুনছিল। তার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। ঠিক তখন রান্নাঘরের দিক থেকে কাজের মহিলা রহিমা খালা এগিয়ে এলো। হাতে তার ভেজা কাপড়, মুখে কৃত্রিম অবাক ভাব নিয়ে বলল, কি হয়েছে আপা, সবাই চুপচাপ কেন? আমেনা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, টাকা কম পাওয়া যাচ্ছে। রহিমা খালা চোখ বড় করে বলল, হায় আল্লাহ, এ বাসায় আবার চুরি? এত বছর শুনলাম না 1 টাকা চুরি হয়েছে, আজকে হঠাৎ চুরি হবে কেন? কথাটা বলেই সে ধীরে ধীরে সবার মুখের দিকে তাকালো। তারপর খুব সূক্ষ্মভাবে চোখ গিয়ে থামলো রনির ওপর। রনি সেটা খেয়াল করলেও কিছু বলল না। তবে কি আবার তার উপর টাকা চুরির অপবাদ দেওয়া হবে? রহিমা খালা একটু ইতস্ত করে বলল, না মানে আমি তো কিছু জানি না, তবে কাল রাতে একটা জিনিস দেখেছিলাম। মাহবুব রহমান গম্ভীর গলায় বললেন, কি দেখেছ? রহিমা খালা নিচু স্বরে বলল, রাত অনেক হয়েছিল, আমি পানি খেতে উঠেছিলাম, তখন দেখি রনি বাবা উপরে করিডোরে হাঁটাহাঁটি করতেছিল। কথাটা শুনে টেবিলে হঠাৎ নীরবতা নেমে এলো। আমেনা বেগমও একটু থেমে গেলেন। রনি আস্তে করে মুখ তুলে বলল, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম কারণ আমার ঘুম আসছিল না। রহিমা খালার সাথে সাথে বলল, আমি তো শুধু যা দেখেছি তাই কইলাম বাবা, এখন আবার টাকাও নাই, তাই একটু সন্দেহ হইতেছে আর কি। রাকিবের চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। ও বলল, 1 মিনিট। সে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি কি বলতে চাইতেছেন, রনি টাকা নিয়েছে? রহিমা খালা ভান করা ভয় নিয়ে বলল, আরে না বাবা, আমি কি এমন বললাম? আমি শুধু বলেছি এই বাড়িতে আমি এত বছর ধরে কাজ করছি, কোনোদিন টাকা চুরি হতে দেখি নাই। রনি বাবার আসার পরই এমনটা হলো। আর আমি তো এটাও শুনেছিলাম ওনার বাবা ওনাকে টাকা চুরির দায়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। নিজের বাবা তো শুধু সন্দেহের উপর নিজের সন্তানকে বাড়ি থেকে বের করে দিবেন না। রাকিব ঠান্ডা কিন্তু শক্ত গলায় বলল, রনিকে আমি যতদিন ধরে চিনি ও নিজের জিনিস ছাড়া অন্য কারো একটা টাকাও ছুবে না। রনি আস্তে করে বলল, থাক রাকিব, বলতে দে। কিন্তু তার কণ্ঠে চাপা কষ্ট স্পষ্ট ছিল। চোর শব্দটা সরাসরি কেউ বলেনি, তবুও সন্দেহের তীরটা ঠিকই তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে। রহিমা খালা আবার বলল, তাও একটু খুঁজে দেখলে ক্ষতি কি, আজকাল মানুষ চেনা বড় কঠিন।
এইবার রাকিব সত্যি রেগে গেল। সে টেবিলে হাত চাপড়ে বলল, আপনি বারবার একই কথা কেন বলতেছেন? রহিমা খালা কেঁপে উঠল, আমি তো শুধু। রাকিব বলল, শুধু কি? যার কোনো পরিবার নাই, যার নিজের বলার মতো কিছু নাই, তার ওপর দোষ চাপানো সবচেয়ে সহজ, তাই না? কথাটা শুনে রনি অবাক হয়ে রাকিবের দিকে তাকালো। রাকিবের চোখে তখন চাপা রাগ, বন্ধুর জন্য সেই রাগ একদম স্পষ্ট। পরিস্থিতি সামাল দিতে আমিনা বেগম বললেন, আচ্ছা সবাই শান্ত হও, ঝগড়া করে তো টাকা পাওয়া যাবে না। তখন ওই আফরিন দ্বিধাভরা গলায় বলল, আমি একটা কথা বলবো। সবাই ওর দিকে তাকালো। আফরিন আস্তে করে বলল, আজকে সকালে আমি দেখেছিলাম রহিমা খালা নিজের ব্যাগটা খুব তাড়াহুড়ো করে লুকাচ্ছিল। আমি যেতেই উনি ভয় পেয়ে যায়। রহিমা খালার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কি সব উল্টাপাল্টা কথা কও? আফরিন এবারও বলল, আমি মিথ্যা বলছি না। রাকিব ধীরে ধীরে রহিমা খালার দিকে তাকালো। তার চোখ সরু হয়ে এলো। তাহলে ব্যাগটা দেখাতে সমস্যা কোথায়? রহিমা খালা এবার সত্যিই ঘাবড়ে গেল। তিনি বললেন, আমার ব্যাগে কিছু নেই। মাহবুব রহমান কঠিন গলায় বললেন, তাহলে নিয়ে আসো ব্যাগটা। রহিমা খালা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তার কপাল দিয়ে ছোট ছোট ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে। সে কিছুটা তোতলাতে লাগলো। আমি এই বাসায় এত বছর কাম করছি, আপনারা আমাকে সন্দেহ করতেছেন? আর ওই দিনের ছেলের জন্য রাকিব বাবা আমার সাথে তর্ক করলো। মাহবুব রহমান ঠান্ডা গলায় বললেন, সন্দেহ তুমি শুরু করেছো, এখন ব্যাগ দেখাতে সমস্যা কোথায়? রহিমা খালার চোখে এবার স্পষ্ট ভয় দেখা গেল। রনি চুপচাপ সব দেখছিল। হঠাৎ তার মনে পড়ে পুরনো সব স্মৃতি। 10,000 টাকা চুরির দায়ে তার বাবা তাকে অমানুষের মতো মেরেছিল। এখানেও যদি তার উপরে দায় আসে তাহলে তার কি হবে? তো গাইস, সৎ মায়ের অপবাদ গল্পের এই পার্টটা এখানে সমাপ্ত করা হলো। তো তোমরা যদি নেক্সট পার্ট চাও তাহলে এই ভিডিওতে 5,000 লাইক আর 500 কমেন্ট করে দিও। তাহলে বুঝবো তোমরা গল্পের প্রতি অনেক ভালোবাসা দেখাচ্ছ আর গল্পটা তোমরা চাচ্ছ। তো তোমরা যদি গল্পটা সত্যি এনজয় করে থাকো, গল্পটা যদি তোমাদের পছন্দের হয়, তাহলে তোমরা মিশনটা কমপ্লিট করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আমরা শুধু তোমাদের জন্য এই কষ্টটুকু করি, তো তোমরা আমাদেরকে ভালোবেসে এইটুকু তো করতেই পারো। আর গল্প নিয়ে তোমাদের যা যা মতামত আছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। গল্পের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও তোমরা কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। খোদা হাফেজ।